আবার আমরা প্রথম থেকে শুরু করব। চতুর্বিংশাংশ কুণ্ডলী নিয়ে আমরা পড়াশোনা করছিলাম। চতুর্বিংশাংশ বা D24 কুণ্ডলী মূলত আমাদের শিক্ষাকে প্রদান করে, এবং শিক্ষার সঙ্গে সঙ্গে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, এটা আমাদের মনের গোপন জ্ঞান বা মনের মধ্যে গোপন জ্ঞাত বিষয় যেগুলো আমরা জেনেছি, সেটা আমরা সরাসরি জানতে পারি, সেটা আমরা উপলব্ধি করতে পারি। সেই গোপনীয় বিষয়গুলো যেগুলো অন্তর্জ্ঞান হিসেবে ট্রিটেড হচ্ছে, সেইগুলোকে ইন্ডিকেট করে কেতু বা D24 কুণ্ডলী। এবারে D24 কুণ্ডলী যখন আমরা জাজ করব, আমাদের সাবজেক্ট সিলেকশন করতে হবে, তখন আমাদের সাবজেক্ট কোন গ্রহ নির্দেশ করে সেইটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে প্রথমেই হচ্ছে আমাদের গ্রহদের মধ্যে রয়েছে সূর্য, রবি। তাহলে রবির সাবজেক্ট হচ্ছে যে কোনো বিষয়কে প্রকাশিত করা, যে কোনো বিষয়ের ম্যানেজমেন্ট, যে কোনো বিষয়কে নিয়ন্ত্রণ করা, সেগুলো হচ্ছে রবি ইন্ডিকেট করবে। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে হার্ডকোর ইঞ্জিনিয়ারিং, যেখানে একদম ইলেকট্রিসিটি নিয়ে কাজ করা হচ্ছে বা এই সমস্ত বিষয় নিয়ে কাজ করে, খুব হার্ড ইলেকট্রিক্যাল ব্যাপার নিয়ে কাজ করা হচ্ছে, সেখানে রবি আসবে এবং সঙ্গে আসবে মঙ্গল। চোখ নিয়ে যে সমস্ত পড়াশুনো রয়েছে, যারা সোলার নিয়ে পড়াশুনো করে, সেই সমস্ত জায়গাতে রবি আসবে। আর কোথায় রবি আসতে পারে? যখনই কোনো নিয়ন্ত্রণ, কোনো একটা সিস্টেম আর একটা সিস্টেমকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে, সেখানে রবি আসবে। যখনই উচ্চ পর্যায়ের রাজনীতি নিয়ে আলোচনা করা হচ্ছে বা শেখা হচ্ছে, যেমন কেউ একজন ইন্টারন্যাশনাল পলিটিক্স শিখতে চাইছে, তাকে কিন্তু রবিকে স্ট্রং হতে হবে। তার ক্ষেত্রে রবি, শনি, বৃহস্পতি এরা যদি বলবান না হয়, সে ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে পড়াশোনা করতে পারবে। তো সুতরাং রবির যে ধারণা বা রবির যে কারকতা, সেখান থেকে আমরা মোটামুটি উপলব্ধি করতে পারবো এর সাবজেক্ট। এছাড়াও রবি অস্থি মজ্জাকে নির্দেশ করে, হাড়ের কোয়ালিটি, হাড় এগুলো নিয়ে যারা পড়াশোনা করেন তাদেরকে রবি নির্দেশ করে। এরপরে আমাদের চলে আসবে চন্দ্র। চন্দ্রের সাবজেক্ট হচ্ছে বিশাল। চন্দ্রের সাবজেক্টের মধ্যে রয়েছে ম্যানেজমেন্ট, চন্দ্রের সাবজেক্টে রয়েছে হসপিটালিটি, রয়েছে নার্সিং, রয়েছে এই বিউটিশিয়ান এই সমস্ত, নিউট্রিশন, বায়োলজি, হোমিওপ্যাথি, জিওগ্রাফির কিছুটা, আহ তারপরে হচ্ছে মেরিন সায়েন্সেস, মেরিন ইঞ্জিনিয়ারিং, তারপরে ওশনোলজি, এই সমস্ত হচ্ছে চন্দ্রের মধ্যে পড়বে। তারপরে ওই আমরা ছোটবেলায় একটা পড়তাম মৎস্য চাষ, আমরা অনেকে অ্যাডিশনাল নিতাম মৎস্য চাষ। সেই মৎস্য চাষ বা মৎস্য সংক্রান্ত পড়াশুনো, এগ্রিকালচার, এগুলো সবই হচ্ছে চন্দ্রের মধ্যে পড়বে। এরই সঙ্গে সঙ্গে চন্দ্রের স্পেসিফিক যেগুলো, সেগুলো হচ্ছে গিয়ে সাইকোলজি, এটা একদম স্পেসিফিক চন্দ্রের। চন্দ্রের এখানে আর কেউ হাত দিতে পারছে না। সোশিওলজি, এখানে চন্দ্র। অ্যানথ্রোপোলজি, সেখানেও চন্দ্র। বায়োলজি তো আমরা বললামই। এছাড়াও শরীর সংক্রান্ত যে কোনো বিদ্যা, সেখানে হচ্ছে চন্দ্র আসবে। এরপরে যারা কাউন্সিলিং করেন তাদের ক্ষেত্রে চন্দ্র আসবে, যারা ডাক্তারি করেন তাদের ক্ষেত্রে চন্দ্রকে দরকার হবে। বেরোবি? বেরোনো যাবে? তাহলে চন্দ্রের কোয়ালিটি গুলো আমরা মোটামুটি বুঝতে পারলাম। বুধের ক্ষেত্রে সাবজেক্টের সংখ্যা কিন্তু অত বেশি নয়। এটা মূলত অ্যাকাউন্টস, ম্যানেজমেন্ট, ম্যাথামেটিক্স, এগুলো হচ্ছে গিয়ে বুধের ট্রেন্ড। কিন্তু যখনই ম্যাথামেটিক্সটা হার্ডকোর ম্যাথামেটিক্স হয়ে যাবে, কঠিন ম্যাথামেটিক্স, তখন বুধকে আবার শনিকে খুঁজতে হবে। এইবার হচ্ছে টুইস্ট, যখন কেউ আর্টস নিয়ে পড়বে, তার ক্ষেত্রে কারক গ্রহ হচ্ছে শনি আর বৃহস্পতি। যখন কেউ সায়েন্স নিয়ে পড়বে, তাদের ক্ষেত্রেও কারক গ্রহ শনি আর বৃহস্পতি। এবার বুঝুন কি যন্ত্রণা। এই শনি, সে আপনাকে ভূগর্ভে মাটির তলায় কি আছে সেটা শেখাবে। আবার সেই শনি আপনাকে ফিজিক্সের যে কোর ম্যাথামেটিক্স পার্টটা রয়েছে সেইখানে শেখাবে। এবার ফিজিক্সের কিছু পার্ট রয়েছে ম্যাথামেটিক্যাল, কিছু পার্ট রয়েছে অ্যাপ্লাইড। এই অ্যাপ্লাইড পার্টটা যখন টেকনোলজির সঙ্গে কানেক্টেড হয়ে যাচ্ছে, তখন সেখানে শনি শুক্রের খেলা ডমিনেটেড হবে। ধরুন একটা লোক, সে হচ্ছে গিয়ে একটা ইলেকট্রনিক সার্কিটের একটা চিন্তা তৈরি করবে, যে এইভাবে ইলেকট্রনিক সার্কিটটা তৈরি হবে।
এবার সেই চিন্তার উপরে বেস করে একটা গ্রাফিক্যালি ডিজাইন করলো আর একটা লোক। তাহলে এই যে লোকটা চিন্তা করে বার করলো, এই লোকটার মধ্যে ডমিনেটেড, এর মধ্যে ডমিনেটিং প্ল্যানেটস হচ্ছে শনি, বৃহস্পতি, এরা। এবং যে লোকটা হচ্ছে এটাকে রূপায়িত করলো, ধরুন একটা মাদারবোর্ডের সার্কিট ডিজাইন করলো, যে এই ডিজাইনটা করলো, যে করে ফেললো, মানে যে ইমপ্লিমেন্ট করলো, সে কিন্তু শুক্রের দ্বারা ডমিনেট। কারণ শুক্র ভালো না থাকলে প্র্যাকটিক্যাল রূপায়ণ করতে পারবে না। আবার যখন একজন পরিকল্পনা করছে, তার ক্ষেত্রে বুধের পাওয়ার থাকতেই হবে। বুধ ছাড়া আবার পরিকল্পনা করা যাবে না। এবার বুধকে নিয়ে তো পরিকল্পনা করা হলো, বুধকে নিয়ে পরিকল্পনা করবার পরে সেই পরিকল্পনা সাকসেসফুল হবে না যতক্ষণ পর্যন্ত না শুক্রের অ্যাটাচমেন্ট আসবে। এবার শুক্রের অ্যাটাচমেন্টেও সবসময় সাকসেস আসবে না, কারণ এই লোকটা পূর্ব অভিজ্ঞতাকে দাম দেবে না। কিন্তু যদি শুক্রের সঙ্গে বৃহস্পতিকে পাওয়া যায়, তাহলে এর পূর্ব অভিজ্ঞতাকে দাম দেবে এবং সেটাকে কাজে লাগিয়ে এই বিষয়টাকে ইমপ্লিমেন্ট করে ফেলবে। তাহলে এই বিষয়গুলো আমাদের চতুর্বিংশাংশ কুণ্ডলিতে দেখতে হবে। এছাড়াও বুধ ওই এগ্রিকালচার বা চারা গাছ সংক্রান্ত বিজ্ঞান, এগুলোকে ইন্ডিকেট করে। মহা- মহাকাশ সংক্রান্ত বিদ্যা, তার সঙ্গে বুধের সম্পর্ক রয়েছে। জার্নালিজম, মাস কমিউনিকেশন, পাবলিক রিলেশনশিপ, এই ধরনের যে পড়াশোনাগুলো রয়েছে, সেখানে বুধের কম্বিনেশন আমরা দেখতে পাবো। না হলে পরে সেই কম্বিনেশন গুলো না থাকলে কাজটা হবে না। এরপরে বৃহস্পতি, বৃহস্পতির একটা ভাস্ট ডিরেকশন রয়েছে। বৃহস্পতি সে ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, বাংলা ইত্যাদিকে ইন্ডিকেট করে। এবং সমস্ত রকম ওষুধ সংক্রান্ত শাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্র, পৌরোহিত্য শাস্ত্র, জ্যোতিষ শাস্ত্র, তন্ত্রশাস্ত্র, এই সমস্তই হচ্ছে বৃহস্পতির নিয়ন্ত্রণে। এবং যখনই শিক্ষাটার মধ্যে একটু প্রাচীন টাচ চলে আসবে, তখন কিন্তু বৃহস্পতি সেখানে ডমিনেটিং হয়ে যাবে, বৃহস্পতি সেই ব্যাপারটাকে ডমিনেট করবে। এছাড়াও বৃহস্পতির মধ্যে হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে চর্চা, আহ ওই টিচার্স ট্রেনিং কলেজ বা এই ধরনের কিছু, বা মানুষকে শেখানো হবে কিভাবে, সেইগুলো শেখানোর চেষ্টা, সেইগুলো দেখতে পাওয়া যায়। ফলে বৃহস্পতির মধ্যে একটা আহ সমস্ত কিছু কন্ট্রোল করবার টেন্ডেন্সি থাকে। আর বৃহস্পতি প্রভাবিত লোক সে অনেক কিছু জানার চেষ্টা করে। কিন্তু এখানে একটা মজার জিনিস আছে, সে কিন্তু পুরনো জিনিসটাকে বেশি ভালো। এরপরে শুক্র, শুক্রের তো অসংখ্য জিনিসপত্র রয়েছে। তার মধ্যে বিউটিশিয়ানও হতে পারে, তার মধ্যে কেমিস্ট্রিও হতে পারে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংও হতে পারে। যেখানে দক্ষতা লাগবে সেখানে শুক্র আসবে। আবার কেউ একজন স্পোকেন ইংলিশ শিখছে, সেখানেও রাহুকে এবং শুক্রকে আসতে হবে। কেউ একজন টি টেস্টার কিংবা ওই টি টেস্টিং সার্টিফিকেশন করেছে, তার ক্ষেত্রেও রাহু এবং শুক্রকেই অ্যাক্টিভ থাকতে হবে। তো এইরকম হচ্ছে গিয়ে ব্যাপারগুলো আমরা বারংবার দেখতে পাবো। এছাড়াও যত ইন্টেরিয়ার ডেকোরেশন, ডিজাইনিং রিলেটেড পড়াশোনা, আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং এর নিখুঁত জায়গাগুলো, সেখানে যেখানে ইঞ্জিনিয়ারিং এর অ্যাপ্লাইড কাজকর্মগুলো করা হয়, সেই সমস্ত জায়গাতে শুক্রকে আমাদের লাগবে। এছাড়াও শুক্র মেডিকেলের উপরেও একটা বিরাট ভূমিকা রাখে। তাছাড়াও যত রকম গুপ্ত শাস্ত্র রয়েছে, সেগুলো সবই শুক্রের হাতে। শুক্রের সাহায্য ছাড়া আপনি কোনো গুপ্ত বিদ্যা রপ্ত করতে পারবেন না। আপনি ভাবতে পারেন যে আপনি শিখবেন, চাইবেন, কিন্তু শুক্রের পাওয়ার, শুক্র যদি আপনাকে ব্যাকআপ না দেয়, তাহলে আপনি কিছুতেই গুপ্ত জ্ঞান আহরণ করতে পারবেন। যা কিছু দৈব, যা কিছু দিব্য শক্তি এই পৃথিবীতে আমরা পাবো ভায়া শুক্র, যেটাকে আমি বাজারে ব্যবহার করতে পারবো। হ্যাঁ, এবার আমি সাধনা করছি, নর্মদায় গিয়ে মোমবাতি জ্বালিয়ে বা প্রদীপ জ্বালিয়ে সাধনা করছি, সেখানে শুক্রের দরকার নেই, সেখানে শনি আছে। কিন্তু ওখান থেকে আমি কিছু শিখে আসবো, কোনো একটা জড়িবুটি শিখে এসেছি, সেই জড়িবুটি ঠেকিয়ে আপনার মাথা ব্যথা ঠিক করে দেবো। তো সেই যে মাথা ব্যথা ঠিক করে দেবো, এই যে জড়িবুটি শিখে আসলাম নর্মদা থেকে, এই কোয়ালিটি আমাকে দেবে শুক্র। আর রইল হচ্ছে আহ মঙ্গল। মঙ্গল হচ্ছে যে কোনো রকম ইঞ্জিনিয়ারিং, যত রকম কারিগরি বিদ্যা, এই সমস্ত মঙ্গলের আন্ডারে। তাছাড়াও ফিজিক্স, জিওগ্রাফি, এগুলো মঙ্গলের নিয়ন্ত্রণে। তো এইভাবে আপনাকে খুঁজে বার করতে হবে। আর আজও বাজু প্রচুর সাবজেক্ট কম্বিনেশন, যেগুলোর অনেক কিছুর আমরা নামই শুনিনি, আমরা তো পুরোনো দিনের লোক।
তো অনেক কিছুর নামই শুনি। তো সেই সমস্ত জায়গা যেখানে হচ্ছে কি কনস্ট্রাকশন রয়েছে, যেখানে ডেভেলপমেন্ট রয়েছে, যেখানে ভূমি রয়েছে কানেক্টেড, যেখানে ধাতু কানেক্টেড রয়েছে, সেই সমস্ত জায়গায় মঙ্গলের অ্যাসোসিয়েশন এইটা আমরা দেখতে পাবো। তাহলে এই হলো মোটামুটি। আর গোপন বিদ্যা সবই কেতুর নিয়ন্ত্রণে। বিদেশি বিদ্যা, জার্নালিজম, তারপরে যে বিদ্যা গ্রহণ করলেই চাকরি টাকরি পাওয়া যায়, মানে একদম চাকরি প্রাপ্তির উদ্দেশ্যে নেওয়া বিদ্যা, সেগুলো রাহুর নিয়ন্ত্রণে থাকে। তবে রাহু জেনারেলি পড়াশোনার ক্ষেত্রে সমস্যাই সৃষ্টি করে। যাই হোক, রাহু রাহুর মতো থাকুক, আমাদের আর চিন্তা করে কাজ নেই। তো এই কম্বিনেশনকে আমাদেরকে ইউজ করতে হবে। যত ম্যাক্সিমাম কম্বিনেশন পাবো, সেই কম্বিনেশন চতুর্বিংশাংশ কুণ্ডলিতে ব্যবহার করতে হবে, এবং জাতক কি পড়াশোনা করতে পারে তার একটা আইডিয়া করতে হবে। এবার ঘটনাটা হচ্ছে, আপনি যদি 3টে বা 4টে অপশনে কাজ করেন, তাহলে আপনি বার করে দিতে পারবেন যে কি পড়বে। কিন্তু যদি সেই অপশন 300 হয়, তাহলে আপনি বার করতে পারবেন। যদি অপশন এমন হয় যে একজন মানুষ পড়বে কম্পিউটার, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি আর ফিলোসফি, এইরকম বিকট কম্বিনেশন নিয়ে যদি কেউ পড়ে, তাহলে আপনি তাকে সামাল দিতে পারবেন না। তাকে হচ্ছে গিয়ে বলা যাবে না যে কি নিয়ে পড়ছে, এটা সায়েন্স না আর্টস না কি এটা। তাও আমি একটা জিনিস বুঝতে পারলাম, যে একমাত্র কমার্সই বোধহয় তার পিওরিটি বজায় রাখতে পেরেছে। বাকি সবারই কিন্তু বিশুদ্ধতা হারিয়ে গেছে। বাকি সবাই যে সায়েন্স মানে সায়েন্স, সেই ব্যাপারটা কিন্তু আর থাকছে না। এখন সায়েন্স মানে যে কি, আমাদেরও সন্দেহ লাগে। মানে আমাদের সময় সায়েন্স মানে ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ম্যাথ। আর খুব দুষ্টু লোকেরা কিছু কিছু ছিল, তারা কম্পিউটার নিত। তো অত সাহস আমরা করে উঠতে পারিনি, তাই আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ম্যাথসই ছিল। তাহলে এই যখন কম্বিনেশন হবে 3টে বা 4টে, তখন আপনি বার করতে পারবেন। যেমন বৃহস্পতি যদি মোটামুটি বলবান হয়, জাতকের লগ্নটা একটু দুর্বল হয়, তাহলে তারা আর্টস নিয়ে পড়ে ভালো রেজাল্ট করতে পারে। তাদের আর্টস নিয়ে পড়াটা বেটার। আবার যদি ব্যাপারটা একটু অন্যরকম হয়, যেমন কুণ্ডলিতে শনি মঙ্গল এদের কম্বিনেশন খুব স্ট্রং হয়ে যায়, তাহলে সে সায়েন্স নিয়েই পড়বে, কারণ সে এক্সপ্লোর করতে ভালোবাসবে। শনি মঙ্গল যোগ একদম নিখাত সায়েন্স নিয়ে পড়তে মানুষকে উৎসাহিত করবে। তো এইরকম ভাবে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আবার যদি কারোর কুণ্ডলিতে আমরা দেখতে পাই যে মঙ্গল চন্দ্র খুব ভালো কম্বিনেশন তৈরি করে বসে আছে, তাহলে আমরা বলতেই পারি যে তুমি বায়োলজি নিয়ে পড়ো, তোমার জন্য বায়োলজিটা খুব ফেভারেবল হবে। তো এইরকম আর কি ব্যাপার, সেটা আপনারা সিচুয়েশন দেখবেন এবং মানুষটার সঙ্গে কথা বলবেন, বলে তাকে গাইড করবার চেষ্টা করবেন। এবার হচ্ছে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে মানুষ আসবে এরকম, যে বলবে আপনি বলুন, আমি তো আপনার কাছে জানতে এসেছি। তো এইরকম লোকেরা আপনার কাছ থেকে উপকৃত হতে পারবেন। এদের কাজ হচ্ছে গিয়ে আপনার কাছে আসা, আপনাকে ফিসটা দেওয়া এবং আনন্দের সঙ্গে চলে যাওয়া। এ বাদ দিয়ে এই লোকগুলো কিছু করতে পারবে না। তো মানে এরা যেন এই কাজটা করার জন্যই এসছে। এরা আসলে নিজের কাজের জন্য আসেনি, বা এরা এত বেশি বোঝে যে এদেরকে আপনি কিছু করে উন্নতি করে দিতে পারবেন। তো এরকম প্রচুর মানুষ আপনি আপনার চতুষ্পার্শ্বে দেখতে পাবেন, যাদেরকে নিয়েই আপনার দিন কাটবে, যাদেরকে নিয়েই আপনাকে চলতে হবে। যারা বলবে যে আপনি বলুন আমি শুনি, এবং এরকম মানুষের সংখ্যা কোনো অংশে কম নয় বাজারে, এরকম মানুষ প্রচুর আছে। আমার দেখাশোনা তো রেগুলারই মোটামুটি আমি যেদিনই চেম্বার থাকে একটা দুইটা পাই, যারা বোঝার চেষ্টা করে যে এই অ্যাস্ট্রোলজারটা সত্যি সত্যি জানে কিনা। মানে বুঝে টুঝে তারপরে দেখা যায় যে এমন কাণ্ড কারখানা করে যে পরিষ্কার হয়ে যায় যে তার দ্বারা বা তার ক্লায়েন্টের দ্বারা বা যে সে যার জন্য এসছে তার দ্বারা আলটিমেটলি কিছু হবে না। এরকম প্রচুর লোক আর কি আমাদের কাছে আসে,
এবং এসে আলটিমেটলি কাজের কাজ কিছুই হয় না, কাজের কাজ না হওয়াতে তারা চলে যায়। তো গত শনিবার দিনও আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে। এক ভদ্রমহিলা তিনি এসেছেন একটা চার্ট নিয়ে। তো তিনি আমাকে বললেন যে আমি এত বড় ভক্ত, তিনি নিজেই বলছেন আমি এত বড় ভক্ত যে কিন্তু আমার জীবনে কিছু ভালো হলো না। তাই বললাম, কি করে বুঝলেন আপনি বড় ভক্ত? মানে ভগবান আপনাকে দেখা দিয়েছেন? তো বলছে না, ভগবান দেখা দেয়নি। কারণ তাহলে কে বললো আপনি বড় ভক্ত? বলছে না, আমি তো সব ব্রত করি, আমার একটা দিন মিস যায় না, আমি প্রত্যেক অমাবস্যায় আমার ছেলের জন্য কালীঘাটে নয় তারাপীঠে পুজো দিই, কিন্তু তাতেও ছেলেটার ভালো কিছু হচ্ছে না। আপনি তো প্রত্যেক অমাবস্যায় দিচ্ছেন, আর তারাপীঠে তো, তারাপীঠে বা কালীঘাটে তো ওখানকার মাই রয়েছেন, তো সেখানে তো তাদের লোকেদের সরাসরি বিরাট উন্নতি করে দিচ্ছেন না। বা তো আপনার ছেলেকে খাটতে হবে, খাটলে পরে আপনার ছেলে ইমপ্রুভ করতে পারবে বা ডেভেলপ করতে পারবে বা যা পারবে করবে, কিন্তু আপনি তারাপীঠে গিয়ে ছেলের ডেভেলপমেন্ট করতে পারবেন? বলছি না। তা আমি তাকে আর কি বললাম যে আহ, একটা স্টোনের কথা বললাম যে আপনি এই স্টোনটা নিন বা নিতে পারেন, আমি তো কাউকে জোর করি না নেওয়ার জন্য, বললাম আপনি নিতে পারেন, তাতে কিছুটা ইমপ্রুভমেন্ট পাবেন। তো বললো না না, ওসব ওর সব নেওয়া আছে। তাহলে কি কি নেওয়া আছে? বলছে সব নেওয়া আছে। তাহলে সব মানে? বলছে যা যা হয় সব। তা আমি বললাম তাহলে ছেলেকে বলুন ফটো তুলে একটা পাঠাতে। তো তারপর আমি দেখলাম যে কি কি নেওয়া আছে। যত রকমের রদ্দি পাথর হয়, একটা প্রকাণ্ড মাপের টোপাজ, এইরকম টাইপের একটা এমেথিস্ট, বিশাল, সেটাও বিশাল বড়, একটা গোমেদ, একটা পলার মতো দেখতে জিনিস। এবার যত বড় দেখলাম বাকিগুলোর সঙ্গে পলাটা, পলা হলে ওটা ম্যাচ করছে না, মানে আমার মনে হলো না যে ওটা পলা, ওটা অন্য কিছু। এবার সেই সমস্ত পড়ে আছে, বললাম বাহ, এ তো অনেক কিছু পড়ে আছে। বলছে হ্যাঁ আমি সব পড়িয়ে দিচ্ছি। তাহলে আর আমার কাছে এত কষ্ট করে এসছে? বলছে না, কি হবে জানতে এসছি। বললাম ও আচ্ছা আচ্ছা। তো তাই মোটামুটি প্রেডিকশন করলাম। তারপরে বলছে আপনি তো কিছুই ভালো বললেন না। মানে ওনার ছেলে হচ্ছে পড়াশুনো করেনি, ব্যবসা পত্র কিছু ইয়ে করে না, তার সকাল থেকে কাজ হচ্ছে নেশা করা। এবার এই ছেলেকে আমি ভালো কিছু কি করে বলি, মানে এটা আর কি আমি বুঝে উঠতে পারি যে কি করে ভালো কিছু একে বলবো। তো আমার কাছে কিছু ভালো আমি পাইনি বলবার মতো। তো আর কি করা যাবে? এবার এই ছেলের জন্য তো আমাদের কাছে কোনো সলিউশন পাওয়া যাবে না। মানে আমাদের কেন, কোনো অ্যাস্ট্রোলজারের কাছেই কিছু পাওয়া যাবে না। আর ছেলেটা যে নষ্ট হয়েছে, সেটা নষ্ট হওয়ার কারণ মানে নিঃসন্দেহে হচ্ছে তার মা। এবং এই টাইপের মহিলা যারা হচ্ছে গিয়ে নিজেরাই নিজেদের সর্বদা সার্টিফিকেট দেন, তাদের সন্তানের ভালো হওয়াটা রিয়েলি টাফ, মানে সত্যিই টাফ। উনি নাকি বিরাট বড় ভক্ত, সেটা উনি নিজেই বলছেন। নয় সর্বনাশ। তো এরকম আপনাদেরকেও বারংবার ফেস করতে হবে। তাহলে মোটামুটি চতুর্বিংশাংশ সম্পর্কে আমাদের আলোচনা এই পর্যন্তই। বিচার করবেন কি করে চতুর্বিংশাংশের যে গ্রহটা সবচেয়ে বেশি বলবান, সেই গ্রহটা, যে গ্রহটা লগ্নে বসে আছে অথবা যে গ্রহটা বর্গোত্তম হয়ে আছে, সেই গ্রহটা এডুকেশনকে ডমিনেট করবে। এবার এই ক্ষেত্রে আমরা একটা কুণ্ডলী দেখি একটু। আমি কুণ্ডলীটা শেয়ার করে দিই। এই লু ব্যাপারটা মারাত্মক, আমি কোনোদিন এর আগে ফিল করিনি, এই প্রথম আমি ফিল করলাম যে লু রীতিমতো ভয়ঙ্কর এবং এত খারাপ করে দিয়েছে শরীর, জল খেলেও সেটা হজম করতে পারছি না, সমস্যা তৈরি হয়ে যাচ্ছে।
আর ভাবছি যে প্রচুর এনার্জি নিয়ে কোনো একটা কিছু করব, কিন্তু মিনিট 10-15 পরেই দেখা যাচ্ছে যে আমার এনার্জি শেষ। মানে কোনো একটা কাজ 2 ঘন্টা করব, সেটা ভাবছি, তো সেই কাজটা যদি একমাত্র ঘুমানো হয়, তাহলে 2 ঘন্টার জায়গায় 3-4 ঘন্টাও করে নেওয়া যাচ্ছে। কিন্তু সেটা যদি আরেকটু বড় কিছু হয় বা অন্য কিছু হয় ঘুম বাদ দিয়ে, তাহলে সে আর করা যাচ্ছে না। তো দেখুন এখানে কুণ্ডলিটা, এখানে কুণ্ডলিতে দেখা যাচ্ছে কর্কট লগ্ন। আর সেরকম ভাবে কোনো গ্রহকেই বিশাল বলবান দেখতে পাওয়া যাচ্ছে না। দুটো গ্রহকে দেখুন বর্গোত্তম দেখা যাচ্ছে, একটা হচ্ছে মঙ্গল, আর একটা হচ্ছে শনি। মঙ্গল আর শনি। আর যদি এখানে বলবান গ্রহ ধরতে হয়, তাহলে আমাকে বার করতে হবে একজনকে, সেটা হচ্ছে শুক্র। তো এখানে আমাকে শুক্রকে ধরতে হবে, কারণ শুক্র হচ্ছে চতুর্বিংশাংশ কুণ্ডলিতে সক্ষেত্রী হয়ে রয়েছে। তো এখানে দেখুন, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, সরি, শুক্র, মঙ্গল, শনি, এদেরকে নিয়ে আমরা পড়াশোনাগুলো দেখবো। তাহলে এই পড়াশোনাগুলোর মধ্যে কি কি আসতে পারে? তাহলে শুক্র, মঙ্গল, শনিকে যদি আমরা একত্র করি, তাহলে জ্যোতিষ আসতে পারে, তাহলে আসতে পারে ফিজিক্স, তাহলে আসতে পারে কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স। তার সঙ্গে সঙ্গে মেইনলি এই সাবজেক্টগুলোই আসতে পারে, জিওগ্রাফি আসতে পারে, মাইনিং আসতে পারে। তো এই সাবজেক্টগুলোর মধ্যেই এই জাতকের পড়াশুনো রয়েছে। ফলে পড়াশুনো কি করেছে, এই প্রশ্নের উত্তর খুব কঠিন, কিন্তু কোন দিকে যাচ্ছে, সেটা ঠিক পথে যাচ্ছে কিনা, সেটা গাইড করা খুব সোজা। যেটা নিয়ে পড়াশুনো করলো, সেটাই আলটিমেটলি তার হয়ে কিনা, সেটা হচ্ছে কি আমরা চতুর্বিংশাংশ কুণ্ডলী থেকে তার সংকেত পাবো। কিন্তু যদি আমাদেরকে প্রশ্ন করে যে এই মানুষটা কি পড়াশুনো করেছে, তাহলে কিন্তু সত্যি সত্যি আমাদের পক্ষে মুশকিল হবে। কারণ এটা তো গিমিক বা ম্যাজিক নয় যে আমরা এতগুলো শাস্ত্রের মধ্যে যে কোনো একটাকে আইডেন্টিফাই করে দেব। আর প্রত্যেকটা গ্রহের জন্য যদি একটা একটা করে সাবজেক্ট হতো, তাহলে আমরা তাও কিছুটা আইডেন্টিফাই করতে পারতাম। কিন্তু এখানে 9টা গ্রহ, কিন্তু সাবজেক্টের সংখ্যা হচ্ছে প্রায় 900। তারপরে আবার সে বলছে এই ইউনিভার্সিটি না ওই ইউনিভার্সিটি। আমরা আমাদের সময় তো আমরা জানতাম যে পশ্চিমবঙ্গে একটা ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি। কি সাংঘাতিক অবস্থা! আর মানে যত দিন যাচ্ছে, নতুন নতুন ছেলে মেয়েদের কাছ থেকে নতুন নতুন জিনিস আমরা সবাই আর কি জানতে পারছি, এবং এরা এত বেশি অ্যাডভান্সড, এটা খুব ভালো। এটা হয়তো তো কোনো দোষের কিছুই নেই, বা বরঞ্চ এটা বেটার যে এরা আধুনিক যুগের মানুষরা অনেক বেশি জানার চেষ্টা করছে বা জানছে। জানছে বলবো না, জানতে হচ্ছে। টিকে থাকা, লড়াই, যুদ্ধ, এগুলো সব সময় হচ্ছে। আগে দেশে দেশে যুদ্ধ হতো, এখন মানুষে মানুষে যুদ্ধ হয়, কন্টিনিউয়াস স্ট্রাগল। আগে মানুষ মানুষ মিলে যুদ্ধ করতো, আর এখন সবসময় মানুষের সাথে মানুষের, মানে মোটামুটি অল টাইম গৃহযুদ্ধ লেগে রয়েছে। ইনফ্যাক্ট একই পরিবারের সদস্যদের মধ্যে একে অপরকে নিচু দেখানোর চেষ্টা, সেইগুলো আমরা সব সময় দেখতে পাই। এবং এর কোনো সলিউশন নেই, এটা যত দিন যাবে তত হচ্ছে গিয়ে আরো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে। তো তাহলে মোটামুটি চতুর্বিংশাংশ সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা যেটা করব সেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কুণ্ডলী, সেটা হচ্ছে ত্রিংশাংশ। এবার এই সমস্ত কুণ্ডলী যা যত পজিটিভ আছে, সেইগুলো হচ্ছে না আপনার দুর্ভাগ্যের কারণ। তাহলে এই দুর্ভাগ্যের বিচার আপনি করবেন ত্রিংশাংশ কুণ্ডলী দিয়ে। তাহলে ত্রিংশাংশ কুণ্ডলীটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আচ্ছা, চতুর্বিংশাংশ নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে পরে সেটা বলুন। বুঝতে অসুবিধা বা অন্য কোনো সমস্যা, এনিথিং? স্যার বলবো? হ্যাঁ, নিশ্চয়ই বলবেন। হ্যাঁ স্যার, এই চতুর্বিংশাংশতে এখানে দেখালেন শনিটা হলো বলবান। তো এইখানে শনিটা কি তার মানে মিত্র ক্ষেত্রে আছে বলে বলবান হচ্ছে নাকি?
না, বলবান বলিনি, বলেছি বর্গোত্তম। শনিটা মূল কুণ্ডলিতেও ও যেরকম আচ্ছা ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানেও সেখানেই আছে, তাই জন্য বললাম বর্গোত্তম। হ্যাঁ হ্যাঁ। আমরা প্রথমেই বললাম না যে তিনটে গ্রহকে আচ্ছা, আমরা এই প্রাধান্য মানে দেব। সাবজেক্ট সিলেকশনের, সাবজেক্ট সিলেকশনে হ্যাঁ হ্যাঁ, এই সাবজেক্ট যদি সে চর্চা আর করে। একটা বিষয় স্যার, হ্যাঁ, মানে এই চতুর্বিংশাংশ কুণ্ডলিতে বিশেষ করে দেখবো যে কোন মানে গ্রহগুলো বিশেষ করে বলবান আছে, তার উপর নির্ভর করে মানে subject এর বিষয়টা চুজ করবো, তাই তো? হ্যাঁ, চতুর্ভিংশ কুণ্ডলীটা খুব ভালো করে দেখে নেবেন, দেখে তারপরে সে তার উপরে ডিপেন্ড করে সাবজেক্টটাকে চুজ করবেন যে কোনটা নিয়ে এই লোকটার পড়া উচিত। ঠিক আছে স্যার। স্যার, হ্যাঁ, বলছি ম্যাথমেটিক্স কোন গ্রহ নির্দেশ করবে, কোন কোন গ্রহ? ম্যাথামেটিক্স নির্দেশ করবে বুধ এবং শনি। তবে ম্যাথামেটিক্স এর যে লোয়ার পার্ট, যেগুলো ধরুন এইচএস এ ম্যাথামেটিক্স পড়ছে বা অঙ্কে খুব ভালো, এগুলো সব বুধ। কিন্তু যখন ম্যাথসে পিএইচডি করছে তখন শনি। আচ্ছা, তখন সেই পিএইচডিটা বুধের দেওয়া খুব কঠিন। মানে বুধকে যদি অন্য কোনো গ্রহ পাওয়ার না দেয়, যেমন বৃহস্পতি বা এই সমস্ত কেউ যদি পাওয়ার না দেয়, তাহলে বুধ কিন্তু সেইখানে রেজাল্ট দিতে পারবে না। মানে বুধ একা একা ম্যাথসে খুব ভালো করে দেবে, সেটা কিন্তু হবে না। স্যার আর একটা কথা বলবো। হ্যাঁ, নিশ্চয়ই বলবে। বলছি কে এন রায়ের একটা বইয়ে দেখছি যে বুধ আর রবি ম্যাথমেটিক্স কে নির্দেশ করে। রবি ম্যাথামেটিক্স কে নির্দেশ করে, ঠিক করে, কোনো সমস্যা নেই। রবিকে আপনি নিতে পারেন, যখনই ব্রেনকে হাই লেভেলে ইউজ করবেন তখন হচ্ছে গিয়ে আপনি ম্যাথামেটিক্স কে নিতে পারবেন, ম্যাথামেটিক্স আসবে সেখানে। কিন্তু যখনই বিজ্ঞানের হচ্ছে গিয়ে একদম হার্ড কোর জায়গাগুলো আসবে, যেমন কোর ফিজিক্স, কেমিস্ট্রিতে শনির তেমন রেজাল্ট আমি কখনো দেখি না। কিন্তু যখনই আপনার হচ্ছে গিয়ে আহ ফিজিক্স, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, এগুলো একদম কোর পার্টে আপনি ঢুকবেন, তখন আপনাকে এই শনি দেখবেন সাপোর্ট করছে, বা শনি হচ্ছে গিয়ে কিছুটা গাইড করবার চেষ্টা বা নিয়ন্ত্রণ করবার চেষ্টা সেটা সে করছে। আচ্ছা আচ্ছা। আপনাকে এটা মিলিয়ে দেখতে হবে। যখন আপনি প্র্যাকটিস ফিল্ডে কাজ করবেন, তখন যে সূত্রগুলো আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন বা বই থেকে পাচ্ছেন, সেই সূত্রগুলো কতটা এফেক্টিভ হচ্ছে সেইটা কিন্তু আপনি বুঝতে পারবেন যখন কাজে লাগাবেন। তো আচ্ছা। প্রত্যেকটা সূত্রের মধ্যেই ব্যতিক্রম আছে, প্রত্যেকটা সূত্রই গন্ডগোল হয়ে যায়। হুম, হুম। স্যার, একটা হ্যাঁ, প্রশ্ন করব স্যার। হ্যাঁ, নিশ্চয়ই করবেন। বলছি স্যার, ডাক্তার আর নার্সিং এই দুটোই তো মেডিকেল ফিল্ড, তাই তো? হ্যাঁ, তাহলে একজন জাতিকা চাইছে ডাক্তার হতে, কিন্তু আহ, সেখানে বারবার ফেলিওর হওয়াতে আবার নার্সিংও ট্রাই করছে। এবার এই দুটোর মধ্যে তার জিজ্ঞাসা যে আমি এটাতে বারবার ফেলিওর হচ্ছে, তাহলে কি আমি নার্সিংটাতে বেশি ফোকাস করব, নাকি আমি ডাক্তারির দিকে ফোকাসটা জারি রাখবো? কোনটাই মানে এইটা কোথা থেকে বা কিভাবে বুঝবো যে কোনটা বেশি স্ট্রং এফেক্ট? এইটার কোনো হিসেব করা অ্যানালাইসিস আপনি পাবেন না যে এই দুই আর দুই চার হচ্ছে। এখানে আপনাকে দেখতে হবে একজন মানুষ এমবিবিএস পড়ছে আর একজন মানুষ নার্সিং পড়ছে। তাহলে এমবিবিএস যখনই পড়বে তখন সে সার্জারি দেখবে, আর নার্স কিন্তু সরাসরি সেইভাবে সার্জারি ব্যাপারটা দেখবে না, বরং তার সঙ্গে হচ্ছে গিয়ে সেবা ব্যাপারটা অনেক বেশি কানেক্টেড। হুম। তাহলে এবার যখন হচ্ছে গিয়ে চন্দ্রটা মুখ্য কারক হচ্ছে, তখন আপনাকে ধরে নিতে হবে যে এই মানুষটা নার্সিং করবে। আর যখন হচ্ছে গিয়ে দেখবেন মঙ্গল কিংবা শুক্র এরা মেইনলি ডমিনেটিং প্ল্যানেট হচ্ছে, তখন এই মানুষটা সে হচ্ছে গিয়ে ডাক্তারি করবে। আর একটা বিষয় আছে, সেই সময়ের দশা, সেই সময়ের দশাটা সাপোর্টিভ কিনা, সেই সময় তার লগ্নটা ট্রানজিটে বলবান কিনা। কারণ যেখানে কম্পিটিশন যত বেশি, এই যেটা আপনি বললেন সেটা আমারই এক ছাত্রীর ক্ষেত্রে হয়েছে। এবার সে হচ্ছে নার্সিং পড়ে ইয়েতে পড়ে চলে গেছে, ডিপ্রেশনে চলে গেছে যে আমি কেন নার্সিং পড়লাম। সে হচ্ছে একটা স্কুলের ফার্স্ট গার্ল ছিল, আমি পড়াতাম। তারপরে সে বছর নষ্ট করবে না এই থিওরিতে,
সে চলে গেল নার্সিং, মেডিকেলে চান্স পেলো না, নার্সিং এ পেলো, নার্সিং এ চলে গেল। হুম তো নার্সিং পড়াটার পরে এইবার সে প্রতিদিন ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, কারণ ডাক্তারদের সঙ্গে নার্সদের যে বিহেভিয়ার এবং যে ডিসক্রিপেন্সি, যে তারা হুম ডাক্তাররা নার্সদেরকে যেভাবে ট্রিট করে, হুম সেই জায়গাটাতে ও দেখছে যে আমার আশেপাশে যারা ডাক্তার হিসেবে রয়েছে তাদের যোগ্যতা আমার থেকে অনেকের থেকেই আমার যোগ্যতা বেশি, কিন্তু আমি পারছি না। এবার তখন ও আর কি এতে এসছে যে এটা তাহলে কি করব, আমি কি আবার এর জন্য পড়বো? এবার বাচ্চারা চলছে রাহুর দশা আর কিসের একটা বেশ অন্তর্দশা। আমি বললাম যে এখন তো এটা করে লাভ হবে না। তো তখন ও হচ্ছে গিয়ে ওর পাশ করে গেছে, ও বিএসসি নার্সিং পাশ করে গেছে। তো তখন আমি ওকে বললাম যে তুই এমএসসি নার্সিং এ ভর্তি হ, ভর্তি হওয়ার পরে নার্সিং কলেজের টিচার হ। তো আচ্ছা ওর এই ব্যাপারটা খুব ভালো লেগেছে, এবং ও এখান থেকে বিএসসি নার্সিং করে লন্ডনে বা মানে ইউকে তে কিছু পরীক্ষা হয় নার্সিং রিলেটেড, মানে সেখানে শুধু নার্সদেরকেই নেওয়া হয়, এবং নার্সরা ওখানে একটা ট্রেনিং করে তারা হচ্ছে ইমার্জেন্সি ডক্টর হয়। তো ও এই দুটোকে হচ্ছে ও টার্গেট ফিক্স করেছে, আইদার ও করবে, নার্সিং কলেজে পড়াবে, অথবা হচ্ছে গিয়ে এই ধরনের পরীক্ষা দিয়ে ও ইমার্জেন্সি ডক্টর হিসেবে বিদেশ চলে যাবে। তো মানে ও পুরো ডিপ্রেশনে চলে গেছে, কারণ ও তো বছর নষ্ট করেনি, আর যারা ডাক্তারি পড়ছে তারা কেউ 1 বছর 2 বছর 3 বছর নষ্ট করে খেটে খুটে লড়াই করে তারপরে এসে ঢুকেছে। তো ফলে এদের মধ্যে একটা তো গ্যাপ থাকেই, একটা পার্থক্য থাকেই। তো এরকম আপনারা প্রচুর ক্ষেত্রে দেখতে পাবেন, আপনাদের ক্ষেত্রে এই প্রশ্ন প্রচুর বার আপনাদের সম্মুখীন হতে হবে। মানে ডাক্তারি পড়তে গেলে যে সমস্ত গ্রহকে প্রধানভাবে দরকার সেগুলো যদি চার্টে স্ট্রং থাকে তাহলে তাকে বলা যাবে যে ডাক্তারির দিকে চেষ্টা করেই যেতে। আর যদি সে জায়গায় সেবামূলক গ্রহ চন্দ্র যদি স্ট্রং থাকে তাহলে তাকে নার্সিং এর দিকে ফোকাস রাখতে বলা যেতে পারে, তাই না, তো? এইখানেও আর একটা জিনিস আছে। ধরুন আপনাকে সে যখন প্রশ্ন করলো, যে টাইমে আর কি প্রশ্ন করলো, সেই সময় বা যে টাইমে আপনার হিসেব অনুযায়ী ওর ডাক্তার বা ও তার হিসেব অনুযায়ী সেই তো আপনাকে হিসেবটা দেবে, তার হিসেব অনুযায়ী চাকরিটা পাওয়া, সরি, ডাক্তারিতে চান্স পাওয়া উচিত। সেই সময়ের দশাগুলো, সেগুলো হচ্ছে গিয়ে সাকসেসকে স্পেসিফাই করছে কেন কিনা। হুম মানে সেই দশাগুলোর সঙ্গে সাকসেসের কানেকশন আসছে কিনা। ঠিক আছে, তাহলে ধরুন কারোর একজনের মেষ রাশি, তার শনির দশা এবং সেই শনি অষ্টমে বসে আছে, তাহলে কিন্তু হুম এখানে জমবে না, মুশকিল আছে। একাদশকে কানেক্ট করলেও তার এখানে ডাক্তারি পড়াটা মুশকিল। এবার এই শনি যদি নবমে আসে, তাহলে পরিশ্রমের ফলে এর ডাক্তারিতে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে তার সঙ্গে এমন একটা দশা দেখতে হবে, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, সূক্ষ্ম দশা, যা খুশি, যেটা হচ্ছে গিয়ে ডাক্তারির সঙ্গে কানেক্টেড, তখনই সে পাবে, আদারওয়াইজ তার পক্ষে এটা ক্র্যাক করা পসিবল হবে না। আচ্ছা আচ্ছা হ্যাঁ, বলুন না, একটু জোরে। হ্যালো। ফার্মেসি হচ্ছে বৃহস্পতি শুক্র।
গোল্ডের গোল্ডের বিষয়ে কি রবিকে আনতে হবে স্যার? বুঝতে পারিনি। স্যার গোল্ডের বিষয়ে কি রবি গোল্ড গোল্ড আসবে স্যার? সোনা, হ্যাঁ হ্যাঁ সোনা নিয়ে হ্যাঁ পড়াশোনা করে নাকি? জানি না তো। হ্যাঁ স্যার। বলছি সোনা নিয়ে পড়াশোনা করা যায় নাকি? মানে না, এই যে কারো কথা বলেছেন না স্যার, হ্যাঁ, এক জায়গায় দেখলাম আপনার গোল্ডের যে বিজনেস, সেটা তো কি রবি ওইখানে মানে প্রাধান্য পাচ্ছে, রবি বৃহস্পতি প্রাধান্য পাচ্ছে। এবার গোল্ডের বিজনেস তো বিভিন্ন রকম হতে পারে। একজন শুধু সোনার বাট বিক্রি করে, একজন লোক সে দোকান থেকে সোনা নিয়ে এসে সোনার জিনিস তৈরি করে করে বিক্রি করে, আবার একজন মানুষ সেই সোনার গয়নাগুলো বিক্রি করে। তো এক্স্যাক্টলি কি করছে সেই বিষয়টা এটাকে অ্যাড করে নিতে হবে। সেইটাকে অ্যাড করলেই আমরা কারকতাটাকে আইডেন্টিফাই করতে পারবো, আর তখন হচ্ছে গিয়ে ঘটনাটাকে বোঝা যাবে। আচ্ছা, ত্রিংশাংশটাকে বার করেছি, ত্রিংশাংশটা একটু পড়ি। তার আগে একটা মজার গল্প বলি। তো এখন তো ফেসবুক, ইউটিউব সব জায়গাতেই দেখা যাচ্ছে যে 49 টাকা বিনা পয়সা, তাতে অনেক অদ্ভুত অদ্ভুত বিদ্যা পাওয়া যাচ্ছে। তো তার মধ্যে আমিও একটা বিদ্যা শিখতে গেছিলাম। তো সেই বিদ্যাটা কি? সেটা হচ্ছে জ্যোতিষ বিদ্যা। কিরকম ব্যাপার? সেখানে নাকি শুধু প্রবলেমটা বললে পরে ওরা বলে দেবে বাড়ির কোথায় কি আছে। তাহলে আমি তো ভয়ঙ্কর ব্যাপার। প্রবলেম বললে পরে বলে দেবে বাড়ির কোথায় কি আছে। 99 টাকার কোর্স দেখে ফেললাম, দেখে রেজিস্ট্রেশনও করে ফেললাম, করে 3 দিনের কোর্স, সেটা হচ্ছে 99 টাকা। তো বাচ্চা মতো ছেলে একটা, এবার সেই ছেলে হচ্ছে ক্লাস করাচ্ছে, ক্লাসও করে ফেললাম। এবার জনা 50 লোক ছিল তার ক্লাসে, বেসিক নলেজ নেই। এবং তারপরে যখন ওই 99 টাকার কোর্স কমপ্লিট হয়ে গেল, তারপরে দেখলাম ওটা অ্যাকচুয়ালি একটা কোর্স বিক্রির চেষ্টা, যে কোর্সও বিক্রি করবে, ওর কাছে কিছু রেডিমেড মেটেরিয়াল রয়েছে, সেই মেটেরিয়াল গুলোকেও বিক্রি করবে, এবং তার জন্য ওর একটা এটা ব্যবস্থা, এবং সেই মেটেরিয়ালের দাম হচ্ছে 14,999 টাকা। এবং সেইটা মানে আরো ডিটেলে জানতে গেলে ওইটা শিখতে হবে, এবং এতে 99 টাকায়ও প্রচুর শিখিয়ে দিল। এবং সে অদ্ভুত অদ্ভুত কনসেপ্ট। যদি কারোর পূর্ণিমাতে পেটের গন্ডগোল হয়, যদি কারোর পূর্ণিমার সময় চলাকালীন পেটের গন্ডগোল হয়, তাহলে তার বাড়ির উত্তর পূর্ব কোণে একটা কল বা একটা টয়লেট কিছু একটা আছে, যেখান থেকে নোংরা বা পয়জনাস ওয়াটার বেরোচ্ছে। কি সাংঘাতিক ব্যাপার! তো আইনি সমস্যা যদি থাকে কোনো একজন মানুষের, তাহলে তার কুণ্ডলিতে কি কি থাকতে পারে তার একটা কম্বিনেশন বুঝিয়ে দেবে। তা আমি তো মানে জাস্ট অবাক দেখে, এই সমস্ত কাণ্ড কারখানা মানুষ চালিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা ত্রিংশাংশ কুণ্ডলীতে চলে আসব। আমার শরীর আস্তে আস্তে বলছে আর বেশি টাইম সে দিবে না। আচ্ছা, হ্যাঁ এবার স্যার, কমার্স কোন কোন প্ল্যানেট ইন্ডিকেট করে, প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রি কোন কোন প্ল্যানেট সিগনিফাই করে? কমার্স হচ্ছে গিয়ে বেসিক্যালি বুধ, মানে বুধকে ছাড়া আপনি কমার্সকে আইডেন্টিফাই করতে পারবেন। এবার বুধের সঙ্গে কখনো কখনো রবিকেও দেখতে পাওয়া যায়, আবার কখনো কখনো বুধের সঙ্গে আপনি শনিকেও দেখতে পাবেন। আবার যদি কেউ ফাইন্যান্স নিয়ে এমবিএ করে, তাহলে আপনি সেখানে বুধের সঙ্গে, মানে বিকম পড়লো, বিকম করে ফাইন্যান্স নিয়ে এমবিএ করছে, তখন আপনি বুধের সঙ্গে বৃহস্পতি শুক্র এদেরকেও দেখতে পাবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং। এবার এই প্লাস্টিক ইঞ্জিনিয়ারিংটা অ্যাকচুয়ালি কি ইঞ্জিনিয়ারিং, মানে ওই ডাইস টাইস ক্রিয়েশন এরকম কিছু?
মানে প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। এবার এটা যদি কেমিক্যাল রিলেটেড কোনো কাজকর্ম হয় তাহলে সেটাকে কন্ট্রোল করবে শুক্র। যদি এটা ফরমেশন কোনো শেপ রিলেটেড কিছু একটা হয় এবং একই শেপে বারবার একই জিনিস তৈরি হয় তাহলে সেটা ইন্ডিকেট করবে শনি। যেমন একটা ডাইসে প্লাস্টিকের পেন তৈরি হচ্ছে, সেই ডাইসটা ডিজাইন করতে হবে সেটা শুক্র। আর এই পেন তৈরির প্রসেসটা শিখছে যেটা, সেটা হচ্ছে গিয়ে বা প্লাস্টিকটাকে কিভাবে প্রসেসিং করতে হবে, এই সমস্ত জায়গাগুলো হচ্ছে শুক্রের হাতে। কিন্তু যখন একই কাজ বারবার হবে সেই কাজটা হচ্ছে গিয়ে সেই কাজ বা সেই কাজ সংক্রান্ত শিক্ষা সেটা হচ্ছে শনির কাছে। আর ডিপ্লোমা বা ডিগ্রি এইগুলোকে আইডেন্টিফাই করা যাবে না। এবারে এই ক্ষেত্রে আমরা যেটা বার করতে পারি সেটা হচ্ছে এডুকেশন ইনকমপ্লিট রয়ে গেছে কিনা। সেই ক্ষেত্রে কে ডিপ্লোমা করে থামবে কে ডিগ্রি করে থামবে এইটা বার করা জ্যোতিষের পক্ষে কঠিন। মানে জ্যোতিষ এখনো, আমার জ্যোতিষ আর কি, আমার জ্যোতিষ এখনো অত বলবান হয়ে উঠতে পারেনি। তো তো সেইটাকে হচ্ছে আইডেন্টিফাই করা মুশকিল। দুটোই একই টাইপের, দুটোই অপ্রথাগত শিক্ষা, মানে সিস্টেম বহির্ভূত শিক্ষা। সেটা ডিপ্লোমা হতে পারে, সেটা ডিগ্রি হতে পারে, যাই হোক না কেন এডুকেশন সেটা হচ্ছে গিয়ে প্রথা বহির্ভূত। এবং সেটা যদি ইঞ্জিনিয়ারিং হয় তাহলে সেখানে শনি মঙ্গল শুক্র এই সমস্ত গ্রহের ইম্প্যাক্ট পাওয়া যাবে। কখনো কখনো রাহুকেও দেখতে পাওয়া যায় যদি রাহুর নাক্ষত্রিক সাপোর্ট পাওয়া যায়। কিন্তু এইটা বলা যাবে না যে ইঞ্জিনিয়ারিং করে থামবে, সরি ডিগ্রি করে থামবে, না ডিপ্লোমা করে থামবে, না এমটেক করবে। কারণ ঘটনাটা হচ্ছে উম আগেকার একটা সময়, যে সময় মানুষরা, কিছু মানুষ যা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়াটা নয়, পা রাখার স্বপ্ন দেখতে পারতো না, সেই লেভেলের বা তার থেকে আরো অনেক 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 নিচু লেভেলের লোক তারা এখন ইঞ্জিনিয়ার, তারা ডিগ্রি ইঞ্জিনিয়ার। আমাদের সময় আমার দুই দাদা আছে, দাদা মানে পাড়াতুতু দাদা, তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ তারা ওই সমস্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এবং তারা যে কাজকর্মগুলো করে বা তারা যে ডিজাইন করে সেই ডিজাইন গুলো বিটেক ইঞ্জিনিয়াররা কান্নাকাটি লেগে যায়। এবং এখন ওদের মধ্যে একজন, সে বিটেক যারা করে আসছে তাদেরকে ট্রেনিং দেয়। তো ফলে আলটিমেটলি বিটেক করবে না ডিপ্লোমা করবে এই জায়গাটা আইডেন্টিফাই করা মুশকিল আছে। যাই হোক, আমরা ত্রিংশাংশ সম্পর্কে একটুখানি ডাক্তারি পড়বার অনেকগুলো কম্বিনেশন আছে। ডাক্তারি পড়ার কম্বিনেশন ওইভাবে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। কারণ হচ্ছে কি, ডাক্তারি শুধু পড়লেই হবে না, ডাক্তারের পরে স্পেশালাইজেশন রয়েছে, সেইটা আসল, সেইটা আপনাকে বুঝতে হবে। আদারওয়াইজ শুক্র বৃহস্পতি মঙ্গল রবি কানেকশন হলেই সে ডাক্তার হতে পারে। আর একটু চাঁদের ছোঁয়া, ব্যাস। তাহলে কি বললাম, শুক্র বৃহস্পতি মঙ্গল রবি আর একটু হচ্ছে চাঁদের ছোঁয়া, তাহলেই ডাক্তার হতে পারবে। অনেক সময় এত কিছু লাগেও না, শুধু শুক্রই ডাক্তার বানিয়ে দেয়, শুক্রের কাছে প্রচুর পাওয়ার। আবার অনেক সময় দেখা যায় নবমপতি অশ্বিনী নক্ষত্রে আছে, তাদের ডাক্তার হয়ে গেছে। শতভিষা নক্ষত্র আর্দ্রা নক্ষত্রতেও খুব ভালো ভালো ডাক্তার, কারণ এরা হচ্ছে অটোমেটিক হিলার, এদের মধ্যে হিলিং পাওয়ার আছে। যাই হোক, তাহলে আমরা এবার একটু ত্রিংশাংশ কুণ্ডলীটা দেখি ছোট্ট করে। আজকে পড়াশুনো আমরা আর বিশেষ একটা করাতে পারবো না, কারণ আমার গলা শরীর এরা আর কি বিট্রে করা শুরু করেছে। দেখুন, ত্রিংশাংশ কুণ্ডলী হচ্ছে একটা কুণ্ডলী যেটা মূলত দুর্ভাগ্য দেয়। অন্যান্য কুণ্ডলীতে বলকুণ্ডলীর বলবত্তা আমাদের জন্য শুভ, কিন্তু ত্রিংশাংশ কুণ্ডলী বলবান হলে সমস্যা বেড়ে যেতে পারে। তাই আমাদের ত্রিংশাংশ কুণ্ডলী বলবান হওয়া বিশেষ কাম্য নয়। তাই কি কি বিচার করব আমরা? দুর্ভাগ্য, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয়, পারিবারিক সমস্যা, সম্পত্তি সমস্যা, পুলিশি ঝামেলা, নৈতিক চরিত্র আর ষড়ঋতু। তারপরে একটা বিষয় রয়েছে স্ত্রী চরিত্র। তো এইটা আপনারা কখনোই স্ত্রী চরিত্র পড়বেন না, কিন্তু
যেহেতু সিস্টেমে রয়েছে তাই আমি এটাকে লিখে রেখেছি। স্ত্রী পুরুষ বলে নয়, চরিত্র সবার ক্ষেত্রেই বিচার করা উচিত। তবে বিভিন্ন সিচুয়েশনে মহিলা কিংবা পুরুষ তারা যে তাদের সাধারণ এথিক্স, নৈতিকতা এগুলো থেকে দূরে সরে যান, সেই বিষয়ের বিচারগুলো এই জায়গাটা থেকে করা যায় বা করা উচিত। এবার আমরা যেটা করব, এইটা করে আমরা স্টপ করব। এই বিষয়টা হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ত্রিংশাংশ নির্ণয়। পারাশারিয়ান সিস্টেমে অন্যান্য বিভাগের মতো কিন্তু ত্রিংশাংশকে হেজিপেজি করা হয়নি। এখানে ত্রিংশাংশকে 30 ভাগ করা হয়, এখানে 5 ভাগ করা হয়েছে। এই 5 ভাগের মধ্যে মঙ্গলকে দেওয়া হয়েছে 5 ডিগ্রি, শনিকে দেওয়া হয়েছে 5 ডিগ্রি, বৃহস্পতি 8, বুধ 7 আর শুক্র হচ্ছে 5। তাহলে আরেকবার লক্ষ্য করুন, মঙ্গল 5 ডিগ্রি, শনি 5 ডিগ্রি, বৃহস্পতি 8 ডিগ্রি, বুধ 7 ডিগ্রি আর শুক্র হচ্ছে 5 ডিগ্রি। এই হলো ভাগ বাটোয়ারা। এরপরে লগ্ন বা গ্রহ যাই হোক না কেন, যেগুলো মুভিং এলিমেন্টস, সেইগুলো যদি বিযুগ্ম রাশিতে অবস্থান করে তাহলে এই ক্রম অনুসৃত হবে। তার মানে বিযুগ্ম রাশির ক্ষেত্রে প্রথম 5 ডিগ্রি, 0 থেকে 5 ডিগ্রির মধ্যে যদি পড়ে তাহলে মেষ রাশিতে পড়বে। 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে হলে কুম্ভ রাশিতে পড়বে। 10 থেকে 18 হলে পরে ধনু রাশিতে, 18 থেকে 25 হলে পরে মিথুন রাশিতে, আর 25 থেকে 30-এর মধ্যে হলে তুলা রাশিতে। এই একটা ক্রম দেওয়া হয়েছে। আর এটাই যদি যুগ্ম রাশির ঘটনা হয়, বৃষ, কন্যা, মীন, মকর আর বৃশ্চিক রাশিতে এরা স্থাপিত হবে। তার মানে হচ্ছে গিয়ে যদি যুগ্ম রাশি মানে বৃষ, কর্কট, কন্যা, বৃশ্চিক এই ধরনের রাশিতে যদি এরা অবস্থান করে, সেই ক্ষেত্রে কোথায় গেল প্রথম 5 ডিগ্রি সেটা হচ্ছে বৃষতে, প্রথম 5 ডিগ্রি বৃষতে, তারপরের বৃষর পরের যে 7 ডিগ্রি, সেই 7 ডিগ্রি কন্যা রাশিতে পড়বে। তারপরের যে 8 ডিগ্রি, তারপরের যে 8 ডিগ্রি সেটা হচ্ছে মীন রাশিতে পড়বে। তারপরের 5 ডিগ্রি মকর রাশিতে পড়বে, আর তারপরের 5 ডিগ্রি বৃশ্চিক রাশি। অন্যান্য চতুর্বিংশাংশের সময় আমরা রাশিচক্রকে বা রাশিকে 24 ভাগে ভাগ করেছি, বিংশাংশের সময় 20 ভাগে ভাগ করেছি। এখানে এসব কিচ্ছু করা হয়নি, এখানে 5টা অসমান ভাগ করে দিচ্ছে। এই ভাগের মধ্যে কোথায় রয়েছে সেইখানে দেখে ত্রিংশাংশ বাড়ানো। তাহলে আপনাদের আজকের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে এইটাকেই উপলব্ধি করা, এইটাকে নেওয়া, এটাকে মাথায় তোলা। এটাকে মাথায় তুলে মুখস্থ টুখস্থ করতে হবে না, কিন্তু বুঝতে হবে। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে ত্রিংশাংশ কুণ্ডলী, এটা যে অন্যদের থেকে আলাদা, এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করো। এটাকে মানসিক দিক থেকে উপলব্ধি করতে হবে যে এটা অন্য কুণ্ডলীদের থেকে আলাদা। যেমন সপ্তাংশ কুণ্ডলীতে 7 ভাগে ভাগ করা হয়েছে, নবাংশতে 9 ভাগে, কিন্তু ত্রিংশাংশতে অদ্ভুত ভাবে 5 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে একটা উদাহরণ আমরা একটু দেখি, ডেট অফ বার্থ গুলো দেখে নেবেন। বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছে 2 ডিগ্রি 42 মিনিটে। প্রথম কাজ হচ্ছে খুঁজে বার করা এটা কোন রাশি, যুগ্ম না বিযুগ্ম। বিযুগ্ম, তাহলে প্রথম 5 ডিগ্রির অধিপতি মঙ্গল, মানে মেষ, তাহলে বৃহস্পতি এখানে অবস্থান করবে মেষ রাশিতে। তারপরে আমাদের যুগ্ম রাশিতে রয়েছে মঙ্গল। মঙ্গল কত ডিগ্রিতে? 1 ডিগ্রি 31 মিনিট। তাহলে প্রথম যে 5 ডিগ্রি সেটা শুক্রের আন্ডারে। শুক্রের আন্ডারে মানে এই রাশিটা বলে দেওয়া আছে বৃষ রাশি, আপনারা একবার দেখে নিন। দেখুন লেখা আছে গ্রহগণ বৃষ রাশিতে অবস্থিত হবে বিপরীত ক্রমে। প্রথম 5 ডিগ্রি হচ্ছে বৃষ, তারপরের যে 7 ডিগ্রি সেটা কন্যা, তারপরের যে 8 ডিগ্রি সেটা মীন, তারপরের 5
মকর, আর তারপরের 5 বৃশ্চিক। তাহলে এরপরে আমরা চলে আসছি একটা বড় গ্রহ, সেটা হচ্ছে বড় ডিগ্রিতে আছে রাহু। রাহু যুগ্ম রাশিতে রয়েছে কত ডিগ্রিতে? 14°54'। তাহলে 7-5-12 তারপরে আছে, মানে বৃহস্পতির খোপে পড়বে। তাহলে বৃহস্পতির খোপে পড়বে মানে কোথায় পড়বে? এটা পড়বে মীন রাশিতে, কারণ এটা যুগ্ম রাশিতে রয়েছে আর বৃহস্পতির ঘরে রয়েছে, তাই এটা মীন রাশিতে পড়বে। ত্রিংশাংশ কুণ্ডলিতে রাহু কেতু একই ঘরে থাকবে এবং সবসময় এটাই আমরা পাবো। তাহলে যদি আপনি দেখেন যে ত্রিংশাংশ কুণ্ডলিতে রাহু কেতু এক জায়গায় নেই, তাহলে আপনি ধরে নেবেন যে আপনার ত্রিংশাংশ কুণ্ডলী ভুল হয়েছে। তাহলে আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে এই পর্যন্ত। পরের দিন আমরা ত্রিংশাংশ কুণ্ডলী এবং লগ্ন কুণ্ডলী একত্র করে বিচার করব। এবার আপনাদের মনের মধ্যে যে প্রশ্ন তৈরি হচ্ছে এই বিষয় নিয়ে বা অন্যান্য যে কোনো বিষয় নিয়ে, সেগুলো আমরা একটু ডিসকাস করব। আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকলে সেটা শেয়ার করতে পারেন। স্যার, একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ, বলুন। আহ, যেমন এই যে পড়াশোনার মধ্যে আজকাল বলা হচ্ছে যে অনেক কিছু নতুন নতুন রকমের আছে, পড়াশোনা করছে অনেকে। তো এই যে ফিউশন মিউজিক বা ইনস্ট্রুমেন্টস নিয়ে যারা এই বাচ্চারা পড়তে চাইছে, যেমন আজকাল তো ভোকেশনাল সাইডে চলে এসেছে পড়াশোনাতে, তো সেটা কোন বিষয় নিয়ে গেলে বা কোন ইয়েতে দেখে মানে বোঝা যাবে যে এটা ওর জন্য ভালো হতে পারে? এই টাইপের যে সাবজেক্ট গুলো, এগুলো মূলত শুক্র ইন্ডিকেট করবে। যদি ফিউশন মিউজিক, আমি যদিও জানি না বেসিক্যালি ফিউশন মিউজিক ব্যাপারটা কি, তো মানে পুরোনো মিউজিককে নিয়ে নতুন করে এটাকে অ্যারেঞ্জ করে কিছু একটা ওরা, মানে ওটাকে একটু মডার্ন লুক দিয়ে পুরোনোটাকে মডার্ন দিয়ে এইসব করছে আর কি। জটিলতাকে আপনি সহজ করে বিনোদন করে ফেলুন, কারণ জ্যোতিষ আচ্ছা। আপনার কাছে তো বেশি অপশন নেই। তা হ্যাঁ। আপনাকে নিয়ে আসতে হবে বিনোদন। বিনোদন মানে শুক্র আর রাহু। এবার আচ্ছা। সেটার সঙ্গে যদি ক্লাসিক্যাল অ্যাটাচমেন্ট থাকে বৃহস্পতি, তাহলে এইখানে বৃহস্পতি অত বেশি কার্যকরী ভূমিকা নেবে না। মূলত শুক্র আর রাহু এখানে এফেক্টিং প্ল্যানেট হিসেবে কাজ করবে, এবং সেইতে আপনাকে দেখে নিতে হবে, দেখে প্রেডিক্ট করতে হবে। তারপরে স্যার আমি মেসেজ করছি। মাসাজ করো। আর কেউ? যাই হোক, তো আমরা যারা মোটামুটি পড়াশুনো করেছি এতদিন পর্যন্ত, এবার কিন্তু আমাদের প্র্যাকটিসে নামার সময় হয়ে গেছে। এবার যে পার্টটা, যেমন ডাক্তারদের ইন্টার্নশিপ করতে হয়, আপনাদের কিন্তু এবার ফিল্ডে নামতে হবে। আর যদি আপনারা ফিল্ডে নামতে না পারেন বা ফিল্ডে না নামেন, সেই ক্ষেত্রে আপনাদের শিক্ষা পূর্ণতা প্রাপ্ত হবে না। তো আপনাদেরকে মাঠে নামতে হবে, এবং মাঠে নেমে ইমপ্লিমেন্ট করতে হবে আপনাদের যে প্রেডিকশনের স্কিল তৈরি হয়েছে। আমাদের এই পার্টটা হয়ে যাওয়ার পরে, অর্থাৎ আমাদের যে আহ এই কি বলে এটাকে, এই বর্গকুণ্ডলী গুলো হয়ে যাওয়ার পরে আমাদের কিছু যোগ হবে, এবং যোগগুলো হয়ে যাওয়ার পরে আমরা আলটিমেটলি নাকি আমাদের যোগ হয়ে গেছে এটা দেখে বলি। ডি চার্টের পরে আমাদের কয়েকটা নন পরাশরী ডিভিশন আছে। ডি চার্ট আমাদের হয়ে এসছে, আমাদের D30 আর D60 আর 2 দিন লাগবে। D30টার পরে D60 শুরু করব। D60 একদিনে তো হওয়ার চার্ট নয়, ওটা আর একটু লাগবে।
এরপরে আমরা দুটো কোশ্চেন আনসার সেকশন রাখবো দুদিন। তারপরে আমরা বিংশোত্তরী দশা অ্যানালাইসিস এবং তার রুলসে যাব। তারপরে ট্রানজিট ক্যালকুলেশন, টাইমিং অফ ইভেন্টসে যাব, যে কিভাবে টাইমিং অফ ইভেন্টস ফিক্স করা যেতে পারে বা কি কি ঘটতে পারে, তার মধ্যে স্পেসিফিক ইভেন্টকে আইডেন্টিফাই করা যেতে পারে, সেগুলো করব। কিছু রিয়েল এক্সাম্পল খুঁজে বার করবার চেষ্টা করব। তো এই মোটামুটি আমাদের এরপরে বেশ কিছু ইন্টারঅ্যাক্টিভ সেশনস আসবে। আচ্ছা, কল্যাণবাবু প্রশ্ন করেছেন দ্বিতীয় এবং তৃতীয় বিবাহ কোন প্ল্যানেট ও কোন ভাব থেকে আহ কানেকশন হয়, আর একবার বলুন। ও ও পরকীয়া এর কানেকশনটা বলবেন। আহ প্রথমে হচ্ছে সেকেন্ড ম্যারেজ। প্রথমে সেকেন্ড ম্যারেজ হওয়ার জন্য একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে একটা বউ থাকতে থাকতে আর একটা বিয়ে করতে পারে, সেটাতে কোনো অশান্তি নেই, কিছু নেই, সে আর একটা বিয়ে করেছে, শখ যে আমার আর একটা বউ থাকে। আগেকার দিনে রাজা রাজাদের শখ থাকতো। এইরকম যদি হয় যে একটা বউ আছে আর একটা বউকে শান্তিতে বিয়ে করেছে, সেই রকম বউ যদি হয় তাহলে নবম ভাব থেকে বিচার করে। এ দুজনে বোনের মতন রয়েছে, একতলায় বড় বউ, দুতলায় ছোট বউ, তিনতলায় মেজ বউ, এরকম ভাগে রয়েছে, সবাই একসাথে চলছে, সমস্ত কাজকর্মের ক্ষেত্রে একভাবে যাচ্ছে। জেনারেলি এটা হয় না। যদি এরকম না হয় তাহলে সেখানে সেকেন্ড ম্যারেজ বিচার করা হবে 12 নম্বর ঘর থেকে। 12 নম্বর ঘর, সেখান থেকে 2 নম্বর বিয়ে। আর যখন হচ্ছে কি থার্ড ম্যারেজ বিচার করা হবে, অদ্ভুত যন্ত্রণার ব্যাপার, সেটাও সেই 12 নম্বর ঘর থেকে বিচার। এবার এইখানে আপনার মনের মধ্যে কিছু কনফিউশন তৈরি হবে। আহ কারণ যখন হচ্ছে গিয়ে ম্যারেজটা হয়ে যাচ্ছে, সেকেন্ড ম্যারেজটা, যে আমরা ধরে নেবো যে একটা ম্যারেজ স্টপ হয়ে গিয়ে আর একটা ম্যারেজ চালু হয়েছে, তখন সেই বউটা আবার সেভেন্থ হয়ে যাবে। মানে এটা একটা অদ্ভুত ঘটনা। যখন বিয়ে হবে তখন সেভেন্থ হাউসটাই অ্যাক্টিভ হবে। তাই যেই বিয়েটি হয়ে গেল তখন সে আবার আমার বউ হয়ে গেল। তাই তখন সে হচ্ছে আমার সপ্তম ভাব থেকে বিচার্য। মানে আমি যখন বিয়ে করে একজনকে আনলাম, সে আমার সপ্তম ভাব। তার সঙ্গে ঝগড়া হলো, সে আমার সপ্তম ভাব। তার সঙ্গে ঝগড়া চলার কারণে আমি আরেকজনের সঙ্গে প্রেমে পড়লাম, সে আমার 12 নম্বর ঘর। এবার তাকে আমি বিয়ে করব, তার সঙ্গে আমার প্রেম হয়েছে, তাহলে 5-12 কানেকশন হয়েছে। এবার 5-12 কানেকশন হলেই তো বিয়ে হবে না, 7-এর কানেকশন হতে হবে। 7 না হলে তো বিয়ে হবে না, 5-7-12 কানেকশন হলো। তাই আমি বিয়েও করে আনলাম। এবার যেই বিয়েটা করে ফেললাম, তাকে নিয়ে চলে এলাম, এবার সে আমার 7 নম্বর ঘরে বসে গেল, আগেরটা তখন আউট। তাহলে এই যে 7 নম্বর ঘরে বউ এসে বসে পড়লো, তখন যখন আমি আবার একটা প্রেম করব, তখন আবার সেই 7-এর ষষ্ঠ, মানে দ্বাদশ ভাব থেকে বিচার করতে হবে। ঠিক আছে? গ্রহের ক্ষেত্রে এরকম ইন্ডিভিজুয়াল কোনো গ্রহ নাই। গ্রহ কম্বিনেশন গুলো ম্যারেজের পরিপন্থী কিনা, দ্বাদশপতি পঞ্চমের সঙ্গে কানেক্ট করেছে কিনা, এগুলো দেখে আইডেন্টিফাই করতে হবে। পরকীয়ার কানেকশন আমরা বললাম। সমলিঙ্গের প্রতি আকর্ষণ আহ বোঝা যায় না। কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি যে মঙ্গল প্রচন্ড বলবান, শ্রবণা নক্ষত্রে রয়েছে তুঙ্গ মঙ্গল, জাতকের মধ্যে মহিলাদের প্রতি, জাতিকার মধ্যে মানে মহিলা মেয়েদের মধ্যে সমকামিতা এসছে। আহ এরকম আমি গোটা দুয়েক দেখেছি। এমনিতেও আমি এরকম সমলিঙ্গের প্রতি আকর্ষণ বেশি দেখিনি, কিন্তু 4-5 পিস যা দেখেছি, তাদের মধ্যে আমি দেখেছি যে ম্যাক্সিমামের ক্ষেত্রেই এই মঙ্গল এই ব্যাপারটাতে একটা খুব বিশেষ ভাবে নিয়ন্ত্রণ করে। মঙ্গল, রাহু, এরা এরা খুব বলবান থাকে এবং পুরো চার্টটাকে ডমিনেট করে। তখন এই ধরনের সমকামিতা কিংবা ওই বৃহন্নলাদের সঙ্গে সংসার করবার ইচ্ছা, এই ধরনের বিষয়গুলো দেখতে পাওয়া যায়। স্যার, হুম। যদি দুটো বউ হলো, তাহলে
সপ্তম স্থানই যদি বিবাহের পরে যদি সপ্তম স্থান অ্যাক্টিভ হয়ে গেল, তাহলে দুটো বইয়েরই ক্যারেক্টারিস্টিকটা সপ্তম স্থান থেকে কি করে বিচার হবে? এটা তো আমাদের একটা ধারণা যে আমরা ওই ক্যারেক্টারিস্টিক্স পেয়ে যাবো ওখান থেকে। ওটা আমরা কি পাই? আমরা পাই হচ্ছে গিয়ে কিরকম বউ হলে এই লোকটার সঙ্গে মানিয়ে চলতে পারবে, সেইটা আমরা পাই। বা কিরকম বউ এই লোকটার মন জুগিয়ে চলতে পারবে। আলটিমেটলি কি সেটা হয়? একটা লোকের যে রাশিচক্র, আমার বউয়ের রাশিচক্র আর আমার রাশিচক্রের সপ্তম ভাবের কোনো মিল থাকে? কিচ্ছু থাকে না। হয়তো 500 কুণ্ডলী দেখলে একটা কুণ্ডলিতে দেখতে পাওয়া যায়। বেসিক্যালি আমি মনে মনে কেমন চাই, কি পেলে আমি হ্যাপি হব, সেইটা আমরা পাবো। আমাদের ক্ষেত্রে একটা কনসেপ্ট আছে, যা কুণ্ডলিতে লেখা আছে সেটাই হবে। সম্পূর্ণ ভুল কথা। কুণ্ডলিতে একটা ট্রেন্ড লেখা থাকে। এবার সেই মানুষটা কোন পরিবেশে রয়েছে, সেই মানুষটা কি কর্মা করতে চাইছে, সেই মানুষটার পাস্ট কর্মার হিসাব ক্যালকুলেশন, সেইটা হচ্ছে এই কুণ্ডলিটা। সেইটা নিয়ে এসে এসেছে। আর এই কুণ্ডলিটাই যদি আলটিমেট হতো, এই কুণ্ডলিতে যদি সব লেখা থাকতো, তাহলে একদিন দুর্ঘটনা হলো বা একটা অ্যাক্সিডেন্ট হলো 500 লোক মরতো না। কুণ্ডলী বা ভাগ্য সেটা হচ্ছে পরিবর্তনশীল, সেটা অবস্থার পরিপ্রেক্ষিতে পরিবর্তিত হয়। পরিষ্কার করতে পারলাম? মানে লজিক্যালি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। কখনোই আপনি ভাববেন না যে জ্যোতিষী মানে আমরা হচ্ছি সর্ব জ্ঞান সম্পন্ন। আমরা হচ্ছে গিয়ে অতি চাপে কাজ করা এক ধরনের আহ কি বলবো, এক ধরনের গোষ্ঠী বা এক ধরনের জীব। তো আমাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা এই কাজ করা, এবং জ্যোতিষের যে ট্রু কনসেপ্ট সেটাই আমাদের কাছে নেই। তাহলে যখন তো হচ্ছে গিয়ে 500 রকম, উনি একটা সাবজেক্টের নাম বললেন ফিউশন মিউজিক। আমি সত্যি কথা বলবো এই 45 বছরের বয়সে এই প্রথম শুনলাম ফিউশন মিউজিকের কথা। মানে কি লেভেলের মাথা আমার, মানে কি লেভেলের অবস্থা আমার। এবার এরকম অসংখ্য সাবজেক্ট আছে যেগুলো আমি জানিই না, শুনিনি। এবার সেইগুলো কোথা থেকে এলো? সেগুলো তো আসতোই না। যদি জ্যোতিষশাস্ত্র আলটিমেট হতো, তাহলে মানুষ হচ্ছে গিয়ে আর্টস কমার্স সায়েন্সেও আসতে পারতো না, বেদ পড়তো আর থাকতো, তাই না? কিংবা অ্যাটলিস্ট আরো গোটা 5 নতুন গ্রহ আবিষ্কার হতো, বা খণ্ড বিখণ্ড হয়ে ঘুরে বেড়াতো, যারা নিয়ন্ত্রণ করতো বাকি নতুন সাবজেক্ট গুলোকে। তো সেরকম কিছু হয়নি। গ্রহরা যেমন ছিল তেমনই আছে। আমাদের জীবন পরিবর্তিত হয়ে যাচ্ছে, উন্নত, আরো উন্নত, আরো উন্নত হচ্ছে। তো কিন্তু স্যার সপ্তমপতি আমার দেখা সপ্তমপতি আর কি মঙ্গলের নক্ষত্রে অথবা রবির নক্ষত্রে আছে। তো সেক্ষেত্রে যখন বলা হয় যে স্ত্রী একটু ডমিনেটিং নেচারের বা আপনার থেকে একটু রাগী নেচারের হবে, তো সেক্ষেত্রে মোটামুটি ভাবে মেলে তো, তাহলে তো। মিলবেই তো। অবশ্যই মিলবে, তার জন্যই তো আমরা জ্যোতিষ চর্চা করি। কারণ এটা হচ্ছে ট্রেন্ড। কিন্তু সব সময় এটা মিলবে না। যখন আপনার কাছে 5টা 6টা ছক আসছে, তখন দেখবেন ম্যাক্সিমামটা মিলছে। এবার সেইটা নিয়ে যখন আপনার কাছে 5000 হয়ে যাবে ছকের সংখ্যা, তখন হুম আপনার মধ্যে দুশ্চিন্তা আসবে। রাহু মঙ্গল একসাথে রয়েছে, ম্যারিড লাইফে কিছু প্রবলেম হয়নি, এরকম আপনি ভাবছেন কোনোদিন হয়েছে? হুম 7 হুম। নম্বর ঘরে রাহু মঙ্গল বসে আছে, ম্যারিড লাইফে কিছু প্রবলেম নেই। হ্যাঁ, ভদ্রলোকের হচ্ছে গিয়ে হাই বিপি, শরীর দুর্বল, এই সমস্ত আছে, কিন্তু ম্যারিড লাইফে কিছু প্রবলেম হয়নি, ভাবতে পারেন। সপ্তম ভাবে রাহু মঙ্গল বসে আছে। হ্যাঁ স্যার, লগ্নে মঙ্গল সপ্তমে রাহু, 12 বছর সংসার করছে, বাচ্চা কাচ্চা আছে, কোনো সমস্যা নেই, এটা মোটামুটি দেখেছি। তাহলে এটা তো ডিভোর্স শুধু না, ডিভোর্স, খুন খারাপ সব হয়ে যেতে পারতো। কোন হ্যাঁ। সময়ের চক আমি আপনাকে বলছি। এই সময়টাতে হচ্ছে গিয়ে এটা ওই 96 97 ওই সময়কার কুণ্ডলী। ওই সময় হচ্ছে গিয়ে কেতু শনি এরা মীন রাশিতে ছিল, আর রাহু মঙ্গল ছিল কন্যা রাশিতে। হুম হুম। তো সেই যে কম্বিনেশন, সেই কম্বিনেশনে কোনো একজন লোকের মীন লগ্ন, তাহলে সেই লোকের তো কোনো সমস্যা হচ্ছে না, বিয়ে করেছে, প্রেম করে দিব্যি বিয়ে করে যাচ্ছে, চালিয়ে যাচ্ছে। আচ্ছা। হুম। তো এরকম হচ্ছে গিয়ে আমরা দেখতে পাই, দেখতে পাবো, প্রচুর ব্যতিক্রম পাবেন, এবং অবাক হয়ে ভাববেন যে কেন মিলছে না। এইবার যখন আপনি এর বউয়ের চার্ট, বাচ্চার চার্ট, ঘরের লোকের চার্ট সবগুলো নিয়ে দেখবেন, দেখবেন হুম পুরো ব্যালেন্স হয়ে রয়েছে।
তখন গ্রহগুলো সুন্দর গুছিয়ে তাদের একটা জায়গা তৈরি করেছে। হ্যাঁ, একটা লোক সে লাইফে এস্টাবলিশড হবে, এবার তাকে তার পরিবার সাপোর্ট দেবে কি দেবে না, বা পরিবারের সাপোর্ট তার জন্য কতটা কার্যকরী, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার এই পরিবারের সাপোর্ট হচ্ছে কিনা বা পরিবার পাশে থাকলে তার উন্নতি হবে কিনা, সেগুলো হচ্ছে কি দেখতে হবে। তাহলে পরিবারেরও তো একটা চার্ট আছে, পরিবারের লোকটা যখন কাছে আসছে তার তো একটা মঙ্গল আছে, তার তো একটা রাহু আছে। হুম। তাহলে নমস্কার স্যার। হ্যালো। তাহলে এই যে মঙ্গল, রাহু বা আদার্স গ্রহ, তাদের মধ্যে যদি ব্যালেন্স থাকে, সন্তুলন থাকে, তাহলে হচ্ছে গিয়ে রেজাল্ট গুলো ঠিকঠাক হবে। আদারওয়াইজ সে হচ্ছে গিয়ে ভাববে আমার এটা হবে, কিন্তু আলটিমেটলি হবে না। এই যে যত মানুষ আপনি দেখবেন অনেক সময় নবমে বৃহস্পতি শুক্র যোগ রয়েছে, কিছু করতে পারেনি, কিচ্ছু করতে পারেনি লাইফে, তো পাওয়া যাবে। নমস্কার স্যার। আচ্ছা, এইখানে ব্যাচে যারা ক্লাস করছেন সবাইকে একটা কথা আমি বলি, সেটা হচ্ছে আহ আমার কথার মধ্যে আপনারা বলবেন না, আর আমি শেষ করলে আপনারা বলবেন। কারণ আর তার মধ্যে যদি আপনাকে বলতে হয় বা নিজের কথা কিছু বলতে হয়, তাহলে আপনারা চ্যাট বক্সে লিখবেন। এবার বলুন জগন্নাথ। স্যার আমার একটা চার্ট ছিল আমার কাছে, সপ্তমে শনি আর রাহু। স্যার বিবাহিত লাভে এখনো সমস্যা আসে নাই, তবে ওরা 3বার পালানোর পরে যায় বিয়ে করছে। হ্যাঁ, সেটা হতে পারে। কিন্তু মেরিড লাইফে এখনো কোনো সমস্যা নাই, খুব ভালোভাবে চলতেছে। আমার এক বন্ধু আছে, তার পঞ্চমে রাহু, তার বউয়ের পঞ্চমে রাহু। তা আমি তাকে জিজ্ঞেস করলাম, তোর এটা কি ফার্স্ট ইস্যু, প্রথম বাচ্চা? বলে, হ্যাঁ। তাহলে একটা বাচ্চাও নষ্ট হয়নি? না, হয়নি। তো আহ কোন রকম কোনো ইয়ে নেই, কোন রকম কোনো মিসক্যারেজ, কিচ্ছু নেই। স্যার বলবো? হ্যাঁ, বলুন। বলছি স্যার, কেউ যদি মানে প্রেম করে পালিয়ে বিয়ে করে, সেক্ষেত্রে কি দ্বাদশ ভাবের একটা ইম্প্যাক্ট থাকবে এখানে? থাকতে পারে, মানে থাকা উচিত। তবে এখানে তৃতীয় ভাব, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তৃতীয় ভাবটাকেও আপনাকে দেখতে হবে। 3, 5, 7 এই ব্যাপারটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট। 3, 5, 7 কানেকশন আছে কিনা সেটা আপনি দেখবেন। আর প্রেম না করলে তো আর বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করবে না। স্যার এখানে 3টা আসার কারণ স্যার? 3 হচ্ছে 4th এর 12th, বাড়ি ত্যাগ করা, গৃহ ত্যাগ। যখনই আসবে তখন 3rd আসবে। তো যাই হোক, আজকে আমাদের মোটামুটি এই পর্যন্ত। স্যার 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 ওই বলছিলাম স্যার, নিট পরীক্ষাটা কোথা থেকে দেখতে হয়? এগুলো কম্পিটিটিভ এক্সাম, 6 নম্বর ঘর থেকে দেখবে। তো 6, 4, 5, 6, 9 এই সমস্ত থেকে দেখবে। তো নেক্সট ক্লাসে আমরা একটা চার্ট দেখাবার চেষ্টা করব, যে বিয়ে করবে না বলে পালিয়ে গিয়েছিল। আর যদি খুঁজে পাই আমি চেষ্টা করব, আর স্যার কিন্তু ষষ্ঠী অংশ এটা আমরা করব। আর যা স্যার যা রয়েছে সেগুলো একটু গ্রুপে লিখে দিন। আমার 9:30 থেকে আরেকটা মিটিং স্টার্ট হবে। ওকে স্যার। ঠিক আছে, গ্রুপে লিখে দিন, আমি রিপ্লাই করে দিচ্ছি।